গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। আর প্লাস নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আর প্লাস নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো, এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকটা দিন যাচ্ছে, ক্ষণ যাচ্ছে, মুহূর্তগুলো যখন যাচ্ছে, ঘুরে ফিরে গোটা বাংলার সমাজ জীবনে এবং গোটা ভারতবর্ষে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বিভিন্ন পেশাদার যারা ব্যক্তিত্ব, তাদের সংগঠন, সকলে রাজপথে, কেউ কেউ হচ্ছে আদালতে, যুদ্ধ চলছে, চুক্তি বিতর্ক চলছে, কাটাছেঁড়া চলছে, অন্যদিকে সিবিআই তদন্ত চলছে এবং সেই তদন্ত গতি প্রকৃতি যা, সেই নিয়ে তো নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দেব। বিতর্কও হবে এই বিষয় নিয়ে। শুরু থেকে বলেছিলাম একটা সামাজিক আন্দোলন, ডাক্তারবাবুদের আন্দোলন। 1980 সালে কলকাতাতেও শহর একসময় খুব হচ্ছিল জুনিয়র ডক্টরস মুভমেন্ট। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সেই আন্দোলন একটা বড় মাত্রা দিয়েছিল, নাস্তানাবুদ হয়ে গেছিল সেই সময়কার সরকার। তারপর সময় যত গড়াতে থেকেছে, বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের সাথে সাথে ডাক্তারবাবুদের বিভিন্ন আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু আরজিকরের যে কাণ্ড বা যে ঘটনা, তা ক্রাইমের ইতিহাসে যেরকম একটা নজিরবিহীন ঘটনার মতোই একটা হয়ে থাকবে এবং তার সাথে সাথে গোটা সর্বস্তরের সমাজের মানুষের এই যে নেমে আসা, তা এক বৃহত্তর সংকেত দিচ্ছে। সে সংকেত কি ভাষা তারা বলতে চাইছে, জাস্টিস যেখানে চাইছে, জাস্টিসের এই প্রশ্নে মানুষকে কতটা ঐক্যবদ্ধ করে দিতে পারে তার নিদর্শন এই মুহূর্তে গোটা বাংলা দেখছে। সল্টলেকে ডাক্তারবাবুরা 12:30টার সময় এই যে এজিটেশনস আর কি আপনারা দেখছেন, সকলেই প্রায় জুনিয়র ডাক্তার, কেউ হয়তো পিজিডি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, কেউ হাউস স্টাফের কাজ করছেন, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। তারা রাজপথে আন্দোলন এবং জাস্টিসের প্রশ্নে তারা রয়েছেন। অন্যদিকে সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ সকলেই যেন একটা তাদের চোয়াল দৃঢ়, প্রতিকার পেতে হবে। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন আজকে জমা দেওয়া হয়। স্বাস্থ্য ভবন, আপনারা জানেন যে স্বাস্থ্য ভবন নিয়েও বিভিন্ন বক্তব্য আস্তে আস্তে উঠে আসে। স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেন। তাদের অনেকগুলো দাবির মধ্যে এখন স্বাস্থ্য ভবনের বিভিন্ন রকম যে বক্তব্য রয়েছে, তাদের রাজ্য সরকারের যে প্রশাসনিক বডি
স্বাস্থ্য দপ্তরে সেই স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেন এবং তারপর আমরা দেখি উই ওয়ান্ট জাস্টিস। এটা রাজ্যের বিভিন্ন জায়গার যে ছবি, রাজ্যের বিভিন্ন মানে আমরা আপনাদের উইন্ডো করে একটু দেখাতে চাই যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানে সকাল থেকে শুরু হচ্ছে, এখনও চলবে। এখনকার যে আপডেট সেটাও আপনাদেরকে দেব। সিজিওতে সন্দীপ ঘোষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই নিয়ে 6ষ্ঠ দিন। এবং সিআইএসএফের ঘেরাটোপে এই মুহূর্তে আরজি কর। গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট, যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আরজি করকে পাহারা দেবে এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী বিভিন্ন জায়গায় পজিশন নিয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় পজিশন নিয়েছেন। রাজপথে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, চিকিৎসক, তাদের ছবি আমরা আপনাদের দেখালাম। এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় ধর্নায় ছিলেন, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শ্যামবাজারে ধর্নায় ছিলেন এবং মৌলালিতে ডরিনা ক্রসিংয়ের সামনেও ভারতীয় জনতা পার্টি তারা বিক্ষোভ দেখিয়েছে ডরিনা ক্রসিংয়ের সামনে। এটা শ্যামবাজারে ধর্না অবস্থান চলছে, যে শ্যামবাজারে আমরা ছিলাম, আমি প্রশান্ত দে, ভোর 3টের সময় প্রথম আর কি এরকম অভিজ্ঞতা হলো যে সেখানে চললো টিয়ার গ্যাস। শুভেন্দু অধিকারী কালো গেঞ্জি পরে, সেখানে ক্যাপশন লেখা, হাতে ফেস্টুন, পদত্যাগ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন এক দফা দাবিতে এসে রয়েছে। কোথাও শুভেন্দু অধিকারী এই নিয়ে রাজপথে রয়েছেন, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের নিয়ে সেই যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত এই মুহূর্তে আপনাদেরকে জানি রাজ্যপাল সিভি আনন্দ বোস, নির্যাতিতা যিনি মারা গেছেন, যাকে খুন করা হয়েছে এরকম যেটা সেই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেখানে রয়েছেন সোদপুরে সেই নির্যাতিতার বাড়িতে যাচ্ছেন সিভি আনন্দ বোস, পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল। আমি এই মুহূর্তে দেখাবো যখন একদিকে সন্দীপ ঘোষকে কোথাও 6ষ্ঠ দফায় জিজ্ঞাসা, তিনি তো বলছেন একের পর এক প্রশ্ন হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ স্বতঃপ্রণোদিতভাবে সিজিও কমপ্লেক্সে গিয়ে দুজন ডাক্তারবাবু, একজনকে আপনারা চেনেন আক্তার আলী, যিনি হুইসেল ব্লোয়ার হিসাবে আরজি কর কাণ্ডে তাকে অবশ্যই গণ্য করা উচিত তিনি, এবং এসএসকেএমের ডাক্তারবাবু তারা গেছেন বিভিন্ন ফাইল নিয়ে, বিভিন্ন দুর্নীতি নিয়ে। একটু তাদের বক্তব্য শুনে সরাসরি আসবো বিতর্কে। दादा सीबीआई क्या फिर से बुलाया है आप लोग को? नहीं, সহযোগিতা করলেন সম্পূর্ণভাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই সহযোগিতা করতেই। আমি এসএসকেএম এ আছি। আপনারা দুজনই আসছেন? মানে আপনি আছেন না, আগে আরজি করে ছিলেন? না না না, আরজি করে আমি কোনোদিনই ছিলাম না। আমরা এই প্রতিবাদের মধ্যেই আছি এবং তার সাথে আছি, এবং আমরা যথেষ্ট চিন্তিত এই ইনভেস্টিগেশনটা নিয়ে। আর সেটার জন্যই আমরা কিছু জিনিস জানতে চাইছিলাম, কিছু জিনিস মানে জানাতেও চেয়েছিলাম ওদেরকে, সেই জন্যই আসা। ওরা আমাদেরকে ওয়েলকাম করেন এবং সেটা আমি বলতে পারবো না। কিন্তু আপনি অন্য হাসপাতালে ঘটনার দিন বা ওই রিলেটেড? না 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 না, ওই রিলেটেড না, ওই রিলেটেড না। কুণাল ঘোষ সম্প্রতিকালে তিনি অভিযোগ করেছিলেন অনেক চিকিৎসক, যারা জুনিয়র চিকিৎসক, তারা তাকে অনেক কিছু জানিয়েছিল। সেই সংক্রান্ত কি কিছু আপনারাও জানাতে এলেন? বলতে পারেন তাই। সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন, ওনার যেই এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্যে আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে, এবং আমি মানে কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্যে এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক। অন্য ছাত্রদের ওপরে টর্চার করতো, তাদের মারধর করা, পয়সা কালেকশন করা, এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের ওপরে আন্দোলন করেছে। ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল,
রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। ইভেন আমি দুদিন আগে অবধি জানি, আজ অবধি ওনার এগেনস্টে স্বাস্থ্য দপ্তর কমপ্লেন করেনি, কোনো ইনকোয়ারি করেনি। পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে, কালকে আমাকে তো বিস্ফোরক অভিযোগ কি নেই? বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে ডেড বডি স্ক্যাম এবং বিভিন্ন সময় হিউম্যান রাইটস কমিশন এসে ইনকোয়ারি হয়েছে, তাহলে কি দাঁড়ালো? নিঃসন্দেহে এখন যখন এক দফা দাবিতে বিজেপি নিয়ে এসেছে, অর্থাৎ শুরুর দিনের ঘটনা, সেই ঘটনা আপনাদের থেকে নিয়ে 15ই আগস্ট অতিক্রান্ত হয়ে আমি প্রথম থেকে বলেছি এটি নাগরিক আন্দোলন, যে কারণে কোনো রাজনৈতিক বিতর্ক এক্ষেত্রে করিনি। যদিও সমস্ত রাজনৈতিক বিতর্ক না করলেও স্টুডিওতে বসে আপনাদের কাছ থেকে মতামত নিয়েছি, কিন্তু বিষয়টা এখন সম্পূর্ণভাবে একটা রাজনীতির আঙিনায় গিয়ে প্রবেশ করেছে। আপনারা দেখলেন সেই ছবিগুলো এবং যে অভিযোগগুলো আসছে, এবং সরাসরি আক্তার আলী ইডি সিবিআই চাইছেন। সিবিআই ইতিমধ্যে এই কেসে তদন্তভার নিয়েছে এবং যখন দুর্নীতির প্রশ্নে আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকার এসআইটি গঠন করেছে, সেই এসআইটি তা বিভিন্ন দুর্নীতির তদন্ত করবে। এই সমস্তগুলোকে নিয়ে আজকে বিতর্কে অংশগ্রহণ করছেন ডাক্তার তন্ময় মুখার্জি, যিনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন কামরুজ্জামান চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, বিশিষ্ট কংগ্রেস নেতা, সর্বভারতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে তিনি বাংলা, হিন্দি, ইংরেজি 3টি ভাষাতে বিতর্কে অংশগ্রহণ করেন। আজকে রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কুচবিহারের প্রাক্তন সাংসদ এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারপারসন পার্থপ্রতিম রায়। ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছে পার্থপ্রতিম বাবু। যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি তার কাছে একদম শেষে আসছি। আমি প্রথমে ডাক্তার মুখার্জি আপনার কাছে আসছি। চিকিৎসক সমাজের আন্দোলন, আমরা জানি এই আন্দোলন ক্রমশ একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনই হয়েছে, মিছিল, মোমবাতি, প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তার মধ্যে যে ভাঙচুরের ঘটনার পর থেকে ঘটনার প্রবাহ অন্যদিকে মোড় নিয়েছে। সেই বিষয়টা থাকা, আমি যদি আপনাকে এই প্রশ্ন করে একজন চিকিৎসক হিসেবে, আরজি কর ডাক্তার রাধা গোবিন্দ করের এক মহান প্রচেষ্টায় যে হাসপাতাল, সেই হাসপাতালের অতীত কীর্তিগুলো সন্দীপ ঘোষে বলা হচ্ছে, এই ঘটনায় এটাই কি মূল কারণ? মানে তিনি কি একজন প্রাইম অ্যাকিউজড হিসেবে তিনি কি উঠে আসছেন? দেখুন, সেটা তো হচ্ছে সিবিআই তদন্ত করছে, সিবিআই বলবে। তবে এখানে যেটা, এই যে ডক্টর সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, এবং সেটা আজকের নয়, বছর বছর করে বলা হচ্ছে, এটা আজকের নয়। কিন্তু আপনি জানেন, এই যে আক্তার আলী, ইনি বলছেন যে 1 বছর আগে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন, এবং তিনি হচ্ছে স্বাস্থ্য ভবনে দিয়েছেন, তিনি অ্যান্টি করাপশন সেলে দিয়েছেন, তিনি ভিজিলেন্স কমিশনে দিয়েছেন। তাছাড়া আপনাদের মনে থাকবে, আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি একটা দিয়েছিলেন অভিযোগ ইডির কাছে এবং গভর্নরের কাছে, এবং সেখানে তিনি এই কথাগুলোই বলেছিলেন যেগুলো আপনি বললেন, যে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট, কোভিডের সময় বিভিন্নভাবে টাকা কীভাবে তছরূপ করা হয়েছে, তারপরে বিভিন্ন টেন্ডারে ইনি 20% 20% করে কমিশন নিতেন। তো এরকম করে, এবং কাকে কাকে ওনার পরিচিত মানুষ, তাদেরকে উনি বারবার টেন্ডার পাইয়ে দিতেন, সেগুলো সেখানে মেনশন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে এই সরকার কিচ্ছু করেনি। তদন্ত, স্বাস্থ্য ভবন চুপচাপ বসেছিল, কেউ কিচ্ছু করেনি। এবং আপনি জেনে রাখবেন যে এটা নিয়ে কোর্টে কেস হয়েছিল, শিয়ালদা কোর্টে একটা হিয়ারিং হয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল যে এটা একটা তদন্ত করতে, সেটাও পর্যন্ত পুলিশ করেনি। তো আজকে দেখুন, সেটা জুলাই মাসে হলো, আজকে 1 বছর পরে যখন ইডি সিবিআই তাকে জিজ্ঞাসা করছে, একটা ধর্ষণ এবং খুনের মামলাতে তাকে জেরা করছে, সেই সময়ে এই সরকার তড়িঘড়ি করে কি হচ্ছে, আমরা এসআইটি ফর্ম করেছি, আমরা করাপশনে তদন্ত করব। তাহলে আপনারা 1 বছর কেন করলেন না? এ থেকেই প্রশ্ন আসে যে
আরজিকর একটা দুর্নীতির আঁতুড় ঘর। তিনি যা পয়সা তুলতেন সেই পয়সা তিনি নিজে রাখতেন, স্বাস্থ্য ভবনে পাঠাতেন, তৃণমূলের নেতাদের দিতেন, তারাও পেত। সেই জন্য তাদের কারোর এই তদন্ত করার কথা মনে হয়নি। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এখন কেন হঠাৎ করে মনে হলো যখন সিবিআই চলছে? আপনার যে শেষ যে তিনি তৃণমূল কংগ্রেসের নেতা দেন, এটা বিজেপি, আপনি চিকিৎসক হিসাবে না ডাক্তার মুখার্জি হিসাবে না আপনি মুখপাত্র হিসাবে ওটাকে ট্যাগ করলেন রাজনৈতিকভাবে যে দুর্নীতি এখানে যেত, কিন্তু এগুলো তো প্রত্যেকবারই বলা হচ্ছে যে আপনারা বলছেন যে এটা চলে যেত। এইটা কি? দেখুন, আপনি যার কথা দেখালেন তিনি হচ্ছে ওই হাসপাতালে কাজ করতেন, অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। কিন্তু তিনি তো বলেননি তৃণমূলের কাছে যেত। তিনি লিখে বলেছেন, তাহলে তদন্তটা হয়নি কেন? তাহলে তদন্তটা হয়নি মানে এর সাথে তো একজন থাকতে পারে না। ইঙ্গিত খুব পরিষ্কার ডাক্তার তন্ময় মুখার্জি, তিনি বলেছেন 1 বছর আগে, তারপর তদন্ত হয়নি কেন? স্বাভাবিকভাবে এই প্রশাসন তাহলে কি তদন্ত করতে কেন অনীহা দেখালো? এটা একটা বিগ কোয়েশ্চেন। আমি একটু প্যানেলকে বলবো, কামরুজ্জামান চৌধুরী তিনি আছেন প্রদেশ কংগ্রেস, এই বিষয়টা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং তার সে সরকার একটা নিঃসন্দেহে নিশানায় রয়েছে প্রবলভাবে। এখন দেখা যাক এই প্রশ্নে বিদ্ধ করেন কি না, নাকি কি হচ্ছেন, আমি সেই বিষয়ে যাব। তবে আজকে কংগ্রেসের এজিটেশন ছিল, লালবাজার অভিযান ছিল এবং বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন সেই ঘটনা, যদিও তারা পরবর্তী ক্ষেত্রে ছাড়া পেয়েছেন। মন্ডে সেই ছবিটা একটু দেখাতে বলবো, কংগ্রেস লালবাজার এজিটেশনস যে ছবি, এবং সেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে পুলিশ কমিশনের পদত্যাগ চাই, পুলিশ কমিশন অমানবিক অহংকারী পুলিশ কমিশনের পদত্যাগ চাই। সেই মিছিল বেশ কংগ্রেসের যারা তাদের ব্যাপক পুলিশি পাওয়া ছিল এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি কামরুজ্জামান চৌধুরীর কাছে আছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টি। অনেকে এটা বলছেন শুরুর দিন থেকে, আমিও ভাবছিলাম যে বাংলাদেশের যে মুজিবুর রহমান যেরকম 6 দফা দাবি পেশ করেছিলেন, 6 দফার থেকে শেষমেশ সেটা 1 দফা দাবিতে এসে পৌঁছে গেছিল, এবং এখানে ভারতীয় জনতা পার্টিও 1 দফা দাবি, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আপনারা বলছেন অহংকারী পুলিশ কমিশনের পার্থক্য, মানে তারা চান পার্থক্য বলতে এইটাই। তাহলে আপনাদের বক্তব্যটা একটু খোলসা করে বলুন, কি বলতে চাইবেন? সুজিত দা, আজকে বাংলাতে যা পজিশন রয়েছে, ইলিশ চিংড়ি এক জায়গায়, মোহনবাগান ইস্ট বেঙ্গল এক জায়গায়, বাঙ্গাল ঘটি এক জায়গায়, সবাই কি চাইছে? একটাই দাবি সবাই, কি দাবি? বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। কার প্রতি বিচার চাই? কে দেবে বিচার? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন সবচেয়ে সর্বপ্রথম এক্সিকিউটিভ, উনি বিচারটা দেবেন তো। তো উনি ডে 1 থেকে নিয়ে আজ অবধি যা উনার যে ক্রোনোলজিটা রয়েছে, সেই ক্রোনোলজি অনুযায়ী উনি সব জায়গাতেই উনি নেগলিজেন্স আছে উনার। তার মানে উনি একমাত্র দায়ী আছেন এই জায়গাটা আসার জন্য। সবাই বাংলার মানুষ একটাই, যে এই যে ঘটনা হলো আরজি করের ঘটনা, এই ঘটনা যে হচ্ছে না বলে কেউ বলবে না। উত্তরপ্রদেশে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রতে এই 4 বছরের শিশুর উপরে যা হলো এই গত 2 দিন আগে বাদলাপুরে, তো এগুলো তো প্রতিবাদ সব জায়গায় হচ্ছে। কিন্তু কোনো জায়গাতে যে প্রশাসন এইরকম সঞ্জীব ঘোষের উপরে যেরকম বিশ্বাসটা করে, যেরকম আস্থা রেখে পুরো প্রক্রিয়াটা ঘুরে এসছে, মানুষের ভিতরে একটা রাগ জেগেছে যে কেন তুমি লুকাবার চেষ্টা করলে। 14 তারিখে আমরা সবাই প্রতিবাদ মিছিলে ওই দিন রাত্রে রিক্লেম দ্য নাইট, আমরাও মহিলাদের সঙ্গে আমরাও গিয়েছিলাম ওখানে যে ওদেরকে সাপোর্ট দেব। আমরা কেন, আমাদের সবার ভিতরে একটা রাগ জেগে উঠেছিল এইরকম একটা ঘটনা বেঙ্গলে কি করে হয়, এর জন্য গেছিলাম। সেই জায়গাটায় যে অ্যাটাক করলো, তার মধ্যে যারা অ্যারেস্ট হলো, সেই অ্যারেস্টের মধ্যে বেশিরভাগ তো বেরোচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, এটা তো ক্লিয়ার স্পষ্ট না। এটা আপনারা কি করে বুঝিয়ে যাচ্ছেন? না, আপনি তাহলে এখন অবধি যে অ্যারেস্ট করেছেন যে 30-35 জন, ওদের রাজনৈতিক পরিচয়টা দিন। কেন দিচ্ছেন না আপনি? কেন দিচ্ছেন না? এই সব কটা তো বুথ এজেন্ট ছিল তৃণমূল কংগ্রেস। মানে এইটা কতটা জায়েজ? মানে ধরুন তদন্তের আগে না, আমি ওই জায়গাটা শেষ আটকাতে চাইছি না। এই যে আপনি বললেন যে মহিলারা এসে রাগে আপনারা পথে নেমেছেন, আপনারা প্রতিবাদী হয়ে নেমেছেন, তার মানে কিন্তু যখন হাসপাতালের ভাঙচুর, হাসপাতাল তো কারখানা নয়, ট্রেড ইউনিয়ন করা যায় না, যেভাবে যন্ত্রপাতি ভাঙা হলো
সেটা তো বহু রোগীর তো একটা অসুবিধা তো হচ্ছে, এটাকেও তো অস্বীকার করা যায় না, কিন্তু তার দায়টা আপনারা তৃণমূলের ঘাড়েটা চাপাচ্ছেন তন্ত্রের আগে। এইটা কি ধরনের রাজনীতি যদি একটু খোলসা করেন, আমি জানতে চাই। এখানে রাজনীতি কিচ্ছুই নেই, যেটা চোখে দেখেছি সেটা মুখে বলছি। কারণ হচ্ছে, আমি এক সেকেন্ড শেষ করে নিই, আজকে যদি ওখানে যে আরজি করের উপরে যে ডাক্তাররা প্রতিবাদ করছিল রাত্রে 12টার সময়, তাদের উপরে যে হামলা হলো, তা আপনি 15টা 20টা পুলিশ বাহিনী দিয়ে ওই আরজি কর যে এত সেন্সিটিভ জোন, সেই জায়গাটা আপনি ছেড়ে দিয়ে এলেন, যে কোনো সময় যে কোনো ঘটনা হতে পারে, দেশ বিরোধী। সে কারণে আপনি যে লজিক্যালি, যেটা আমি ওটাই জানতে চাইছিলাম, পুলিশ কমিশনের পদত্যাগ কেন? এই ঘটনা ঘটার দুদিনের মধ্যেই পুলিশ কমিশনার বলেছিলেন যে ঘটনা অ্যাসেস করতে পারেননি তারা, এবং এই যে মোমবাতি গোটা মিছিলে পুলিশের কনসেন্ট্রেশন বেশি ছিল। সুজিত দা, আমাকে একটা জিনিস বলুন, 7000 এর জামায়াত হবে, ওখানে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, চারিদিক থেকে লোক যাচ্ছে, আরজি করে বলেনি, পুলিশ কমিশনার বলছে অ্যাসেস করতে পারে না। আজকে আমাদের লালবাজার অভিযানটা অ্যাসেস করতে পারলো, আমাদের হয়তো 5000 লোক ছিল আজকে, সেই জায়গাটায় অন্তত 5 থেকে 600 পুলিশ আজকে আমাদের লালবাজার। আমরা তো রাজনৈতিক দল, কিন্তু ওই দিন অরাজনৈতিক ওখানে মিছিল, কোনো নেতৃত্ব কেউ দিচ্ছিল না, সেই জায়গাটা নেতাকে আমি দেখেছি, অল্প বয়সী নেতা। আমি শ্যামবাজারে আমি শুরুতেই বললাম, ওই জায়গাটায় আপনাদের তো সিকিউরিটি আরো বেশি দেওয়া দরকার ছিল। বাংলার ইতিহাসে ইংরেজ আমল, বিধান রায়ের আমল, সিদ্ধার্থ রায়ের আমল, জ্যোতিবাবুর আমল, ভোট 3টেতে অবশ্য কখনো কোনোদিন টিয়ার গ্যাস নেই শ্যামবাজারে, কিন্তু তার আগে কয়েকজন মুখকে কিন্তু আমরা প্রত্যেকেই জানি কম বেশি তারা। এখন আপনি যেমন বললেন, সে লজিক্যালি হতেই পারে, আপনি রাজনীতিক একজন সামাজিক মানুষও, আপনি এই সোসাইটিতে বিলং করেন, একটা বড় ঘটনা আপনি প্রতিবাদ জানাতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রেসপন্সিবিলিটির যে জায়গাটা, সেটা কি কন্ডেমেবল কি কন্ডেমেবল না। আমি কিন্তু সন্দীপ ঘোষকে এই ক্ষেত্রে লঘু করতে চাইছি না, আমি সন্দীপ ঘোষের চ্যাপ্টারও আসছে না। ওকে, ডাক্তার মুখার্জি কিছু বলতে চাইছেন? দেখুন, আমি একটা কথাই বলবো যে পুলিশ কমিশনার নিজেই বলেছেন এবং আমরাও জানি, সেদিন রাজ্য আরজি করে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল, প্রায় 12টা পুলিশ ভ্যান ছিল, ব্যারিকেড তৈরি করা হয়েছিল গার্ড রেল দিয়ে, 7000 মানুষ ক্যামেরা দেখায়নি যে আরজি করে ঢুকেছে, 50 থেকে 60 জন ঢুকেছে, গিয়ে ভাঙচুর করেছে রড নিয়ে গিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, যখন গার্ড রেলটা ভাঙা হচ্ছিল তখন পুলিশের কাঁদানে গ্যাস কোথায় ছিল? এবার তারা ঢুকে গেল, ভাঙচুর সব হয়ে গেল তছনছ, তখন পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে। তার থেকেই এটা পরিষ্কার যে পুলিশ নিষ্ক্রিয় থেকে এটাকে সুযোগ করে দিয়েছে যাতে প্রমাণ লোপাট করতে পারে। চমৎকার। আমি আসবো হচ্ছে পার্থপ্রতিম রায়। প্রশাসনের এই যে বড় ঘটনা, যেটা গিয়ে কোথায় পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর, এবং কংগ্রেসের হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, অহংকারী হিসাবে তারা ফেস্টুন নিয়েছে, এরকম একটা জায়গায় দিয়ে এই ঘটনা অ্যাসেস করা গেল না, বা এতদিন ধরে একটা আরজি করের দুর্নীতি একটু আপনিও জানেন, আপনি একজন সিজেন্ড পলিটিশিয়ান। 2001 সালে ডাক্তার প্রদীপ বিশ্বাসের একটা ঘটনা ঘটেছিল আরজি করে, তারপর 24-এর মধ্যে প্রায় 6-7টা, প্রত্যেকবারই শোনা যায় ডাক্তার নাকি মানসিক অবসাদে ভুগছেন। ইনসিডেন্টলি প্রত্যেকেই প্রায় পিজিটি স্টুডেন্ট। তারপরেও এই ঘটনা আচম্বিত ঘটে গেল। এই মহাপ্রলয় শুরু হলে এরকমভাবেই শুরু হয়ে যায়। কোথাও কি এটাকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন, না এটাকে কন্ডেমেবল, এবং এটাকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে চাইবেন? পার্থপ্রতিম রায়, আপনি বলুন। দেখুন, আজকে আমি আমার দুজন কো প্যানেলিস্টের বক্তব্য শুনলাম। কংগ্রেসের যিনি মুখপাত্র, তিনি তাও একবার বলেছেন যে আমরা বিচার চাই, কিন্তু যিনি বিজেপির মুখপাত্র, তার মুখে একবারও ধর্ষক বা খুনির বিচারের কথা আমরা শুনলাম না, বরং শুনলাম যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে তারা বেশি করে গুরুত্ব দিতে চাইছে। আমাদের প্রশ্ন খুব ক্লিয়ার যে আমরা এই মুহূর্তে আমাদের মূল ফোকাস যে কারা ধর্ষক বা কারা খুন করেছে, এই বিষয়টা সিবিআই অতি সত্বর প্রকাশ্যে আনুক এবং তাদেরকে আইনের আওতায় ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করুক। পাশাপাশি যে অভিযোগগুলো উঠছে নিশ্চিতভাবে সেই অভিযোগগুলো খতিয়ে দেখুক। এই দুটো জিনিসই আমরা চাইছি, কিন্তু আমাদের মূল ফোকাসটা কিন্তু যে যারা সেই চিকিৎসক কে খুন করেছে বা ধর্ষণ করেছে, এই যে ঘৃণ্য অপরাধ করেছে, কে বা কারা করেছে সেটা প্রকাশ্যে আসা অত্যন্ত জরুরি। কিন্তু সিবিআই তদন্ত করছে, তদন্তের গতিপথ কিরকম, আগামীকাল সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট পেশ করবে, সেখানে হয়তো খানিকটা স্পষ্ট হবে। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি সিবিআই এর বহু মামলা যেভাবে ডিলে হতে হতে ঠিকভাবে
মানুষের সামনে আসেনি, যে প্রত্যাশা নিয়ে সিবিআই কে বিভিন্ন সময় বিভিন্ন মামলা তুলে দেওয়া হয়েছিল, সেগুলোর যে প্রত্যাশিত রেজাল্ট সেগুলো কিন্তু আমরা দেখতে পারিনি। এরকম আমি ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো। সেই জায়গাটা কিন্তু এখন একটা সন্দিহানের জায়গায় পৌঁছেছে। বাকি যে কথাগুলো বিজেপি বলবার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিংবা এত বড় দুর্নীতি, এই অভিযোগগুলো নিয়ে তারা বিগত দিনে কিন্তু আমরা দেখি তাদেরকে তেমন ভাবে রাস্তায় নামতে আমরা দেখিনি। এখন এই বিষয়গুলোর সঙ্গে প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো আসছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের সকলের ফোকাস থাকা দরকার যে খুনি ধর্ষকদের খুঁজে বের করা, যেটা সিবিআই অতি সত্বর বের করুক। আর এই আন্দোলন, এই বিচারের চাই, এই আন্দোলন বা খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য, ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য লালবাজার অভিযান করতে হচ্ছে, কিংবা কেউ কেউ বলছে নবান্ন অভিযান করতে হবে। তো সিবিআই এর তো হাতে সবটা রয়েছে এবং আমাদের রাজ্য সরকার কোনো কিছুই লুকোনোর চেষ্টা করছে না, সবকিছুই সিবিআই এর আওতাধীন রয়েছে এই মামলাটা অন্তত পক্ষে। তাহলে এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কেন এত বড় প্রশ্ন এই মুহূর্তে তুলছে? রাজ্য সরকারের কিছু নেগলিজেন্সি আছে বলেই, যেটা সবাই সন্দেহ করছে, সেই জায়গাটা আছে বলে তো সিবিআই কে হাইকোর্ট এই মামলাটা তুলে দিয়েছে। তারপরে কেন রাজ্য সরকারকে একের পর এক দোষারোপ করা কিংবা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবিকে মূল ইস্যু করছে বিজেপি, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। একটাই বোধগম্য হচ্ছে, রাজনৈতিক ভাবে তারা পেরে উঠতে না পেরে এই ইস্যুকে সামনে রেখে তারা রাজনৈতিক পালাবদল করে তাদের যে সুপ্ত ইচ্ছা সেটাকে তারা বাস্তবায়ন করতে চাইছে। সুপ্ত ইচ্ছা বুঝতে পেরেছি। তবে এই যে ঘটনাটা যেটা ঘটেছে, এটা হ্যাঁ আপনার কাছে এটাই প্রশ্ন করছে, তো সিবিআই তদন্ত প্রথম রয়েছে ফাঁসি, ক্যাপিটাল পানিশমেন্ট, সেই দাবি সমস্ত কিছু হয়েছে, এটা তো স্পষ্টকরণ করলেন। দুর্নীতি যে ওখানে হচ্ছে, মানে এই যে ঘটনাটা আক্তার আলী তো বলেছেন 1 বছর আগে, তিনি যখন আসার পর জানতে পেরে উনি বলেছেন, তার স্টেপ নিয়েছেন। কোনো বিরোধী রাজনৈতিক দল কিন্তু হয়নি, কিন্তু ঘটনাক্রম 2001 সাল থেকে, আপনি চিকিৎসক, আপনি খুবই ভালো জানেন আরজি করের আগের ইতিহাসগুলো, কিন্তু এই নিয়ে কোনো আন্দোলন হয়নি। অর্থাৎ কোনো যখন সামাজিক আন্দোলন হচ্ছে সেটার একটা রাজনীতিকরণ চলছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তার আগের টিআর, এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস মানে বলছেন আপনাদের সুপ্ত ইচ্ছা, মানে নির্বাচনে পারেননি বলে এইভাবে এখন আসছেন। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মনে রাখবেন পুলিশ মন্ত্রী। কলকাতা হাইকোর্ট কি বলেছে? কলকাতা হাইকোর্ট বলেছে যে কেন এটাকে প্রথমে আত্মহত্যা ঘটনা বলা হলো, তারপরে কেন এফআইআর করা হলো না, কেন বডিটা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো, তো এই সমস্ত প্রশ্ন তুলেছে। তারপরে কলকাতা হাইকোর্ট কি বলেছে যে 4 দিনের মধ্যে 9 তারিখে ঘটনা হয়েছে, 13 তারিখে সিবিআই হয়েছে, তার আগে 10, 11, 12 3 দিনে কোনো কেস ডায়েরি দেখে বলেছে অগ্রগতি হয়নি তদন্তের। তার থেকে এটা পরিষ্কার এই সরকার পুরো জিনিসটা লোকাতে চেষ্টা করছে এবং তদন্ত করতে চাইছে না। তার জন্য হাইকোর্টকে দিতে বাধ্য হলেন সিবিআই কে তদন্তের ভার, সেটা একটা হলো। তারপরে আপনারা কি দেখলেন, 14 তারিখে রাত্রে পুলিশ হচ্ছে প্রশাসন ওখানে সুরক্ষা দিতে ব্যর্থ, ওই রকম ভাবে হাসপাতাল ভাঙচুর হলো, ডাক্তাররা ওখান থেকে বাড়ি পালিয়ে যাচ্ছে। তারপরে সুপ্রিম কোর্ট কি বললো গতকাল? সুপ্রিম কোর্টের আস্থা নেই পুলিশের উপরে, সুপ্রিম কোর্ট বললো আরজি করে একবার সিআইএসএফ নামবে। তাহলে একটা রাজ্যে পুলিশ মন্ত্রী যদি যার উপরে ভরসা নেই তদন্তে, তার জন্য হাইকোর্টকে সিবিআই দিতে হয়, তারপরে একই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের পুলিশের উপর ভরসা নেই, তাকে দিতে হয় সিআইএসএফ। তাহলে কত জায়গায় এরকম সিআইএসএফ থাকবে? তাহলে সেখানে সেই পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে থেকে লাভ কি? তিনি প্রথমে পদত্যাগ করুন, কারণ তিনি তো সুরক্ষা দিতে ব্যর্থ, তিনি তো তদন্ত করতে ব্যর্থ, সেটা তো প্রমাণ হয়ে গেছে। তো সেই জন্যেই প্রথম হচ্ছে দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ। জাস্টিস তো হবে, সেটা তো কোর্ট দেবে, জাস্টিস হচ্ছে বিজেপি দেবে না, জাস্টিস দেবে কোর্ট, তদন্ত করছে সিবিআই। কিন্তু এই মুখ্যমন্ত্রী থাকলে তদন্ত হবে না এবং মানুষের, মহিলারা সুরক্ষিত থাকবে না, কেউ সুরক্ষিত থাকবে না। এখানে সুজিত দা, আমি অ্যাজ এ ডেভিলস অ্যাডভোকেট আমি আজকে বলি এখানে যে সিবিআই যে একদম ভগবান সব তথ্য বের করে ফেলবে সেটাও হবে না। 1-1.5 বছর আগে আইআইটি খড়গপুরের স্টুডেন্ট ফাইজান আহমেদের মার্ডার হয়েছিল, সেটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল। আজ অব্দি স্ট্যাটাস রিপোর্টটা কি আছে? 0। কেউ জানতে পারেনি কে মার্ডার করলো ফাইজান আহমেদ, এখনো জানতে পাইনি।
এই সিচুয়েশনে আরজি করটা ইনসিডেন্টটা গেছে সিবিআইয়ের কাছে, এটা অন্য কারণে গেছে। 24 ঘন্টার ভিতরে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, প্রাইম অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে, কিন্তু এই যে প্রসিজারাল ল্যাপসেসটা হয়েছে আপনারা মানছেন উনি প্রাইম এক সেকেন্ড বলতে দিন, ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার কংগ্রেস, মানে প্রাইম অ্যাকিউজড যে সঞ্জয় রায় সম্ভবত এখন পদবী বিভ্রাট নিয়ে হয়েছে, সেটা আবার একটা অন্য অ্যান্টিসিপেশন, কেননা এটাও ঘটনা যে নানা রকম মন্তব্য তারপর হচ্ছে। আপনারা সঞ্জয় রায়কে প্রাইম অ্যাকিউজড মানছেন? যত সময় দেখুন আদালতের উপরে বা ইয়ের উপরে কালকে যখন রিপোর্টটা প্লেস করবে সিবিআই, ওরাই বলবে যে প্রাইম অ্যাকিউজড কি না। প্রিমা ফেসি এখন অবধি যা রিপোর্ট এসছে আমার কাছে, সেটাই আমাকে ভরসা করে চলতে হবে, কারণ আমি তো আর আস্থা হারাতে পারি না সংবিধানের উপরে। যে সাংবিধানিক বডি ক্যালকাটা পুলিশ বলুন বা সিবিআই বলুন, এরা তদন্ত করে বলছে যে এরাই প্রাইম অ্যাকিউজ, তা আমাকে মেনে নিতে। কিন্তু এইখানে দেখুন আজকে কি হলো, বিজেপির একটা নাটক আমি পর্দাফাশ করি, যে শুরুতে কি নিয়ে বিজেপি এত মিথ্যাচার করেছে এই ইনসিডেন্টটাকে নিয়ে। কেন সুইসাইড কেস, কে বললো সুইসাইড কেস? একটা হসপিটাল থেকে একটা ফোন গেছে বাড়িতে, প্রথমে সিবিআই বলল যে ক্যালকাটা পুলিশ ফোন করেছে, এটা ক্যালকাটা পুলিশের কমিশনার ওখানে বললেন যে না এটা আমরা ফোন করিনি, প্রথম কথা। সেকেন্ড, এমনভাবে ভিডিও ছড়িয়েছে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, আমি তৃণমূলের হয়ে বলছি না, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, বললো যে মেয়েটার পেলভিক গার্ডেলটা ফ্র্যাকচার হয়েছে, পুরোপুরি ছিঁড়ে দেওয়া হয়েছে, সেটাও ভুল তথ্য বেরোলো। তারপরে থার্ড যেটা ফেক নিউজ হলো 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে মেয়েটার বডির ভিতরে, এটাও ভুল ফ্যাক্ট প্রুভ হয়ে গেছে অলরেডি যে এটা 150 গ্রাম সিমেন্ট ছিল না। তাহলে এইসব ভুল ফ্যাক্টস দিয়ে মিথ্যা প্রচার করে কি প্রমাণ করতে চাইছো আলটিমেটলি? যে এইরকম একটা সিচুয়েশন বেঙ্গলে তৈরি হয়েছে, যে এরকম একটা নির্ভয়ার মতন একটা কাণ্ড এখানে ঘটেছে, তার জন্য আমরা ইলেকশনে পারিনি, এইবার যেটা আছে আমাদেরকে এইভাবেই অ্যাটাক করতে হবে। কিন্তু এখানে যেটা আছে আমাদের কংগ্রেসের প্রতিবাদটা হচ্ছে মমতা ব্যানার্জি, ইয়েস ইউ আর কালপেবল। কেন? বিকজ ইউ হ্যাভ পুট ইনকম্পিটেন্ট অফিসার ইন দ্য প্রাইম পোস্ট। আপনি ক্যালকাটা কমিশনার বসিয়েছেন এমন একটা লোক যে আজ অব্দি সিকিউরিটি দিতে পারছে না। আরজি করে বসিয়েছেন সন্দীপ ঘোষ, অ্যাকিউজড অফ করাপশন, অ্যাকিউজড অফ নেগলিজেন্স, অ্যাকিউজড অফ সিকিউরিটি না পারা, না সিকিউরিটি না দেওয়ার মতন একটা লোক। ওর আন্ডারে পুরো হসপিটালটা রয়েছে, রোগীরা রয়েছে, পেশেন্টরা রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে। পার্থবাবুর কাছে যাবো, হ্যাঁ খুব সংক্ষেপে আপনি দেখুন, এটাই হচ্ছে সমস্যা কংগ্রেসের, কারণ তারা হচ্ছে প্রতিবাদ করবে না হচ্ছে জোট সঙ্গীর কথা বলবে না, আমরা সত্যির সঙ্গে থাকবো, আমরা সত্যির সঙ্গে থাকবো। ঠিক আছে, আপনি বলে নিয়েছেন, আমাকে বলতে দিন, এবার আপনার কথা বলিনি, আপনার সঙ্গে কথা বলিনি, ঠিক আছে। আচ্ছা সুজিতদা, না না জোট সঙ্গীর না না জোট সঙ্গীর কথা বলি না না ওটা আপনি বিজেপির মিথ্যাচারকে বলতে দিন, আপনি কি এক্সপোজ করেন? আমি এক্সপোজ করছি, আমাকে এক্সপোজ করতে দিন আপনাকে। খুব সংক্ষেপে বলুন। এটা হচ্ছে জোট সঙ্গী, ওরা এটাই মুশকিলে পড়ে যায়, কারণ কখন হয়তো উপর থেকে বলবে যে এত কথা বলছো কেন তৃণমূলের সম্বন্ধে। কারণ রাহুল গান্ধী এত কথা বলেনি। এই গত পরশুদিন রায়বেরিতে তিনি বলেছেন যে না না আমি ওই রাজ্যকর নিয়ে কোনো কথা বলবো না, ডিস্ট্রাকশন হবে, তো উনি বলতে চান না। প্রিয়াঙ্কা গান্ধী বলছেন লড়কি হু লড় সকতে হু, কেন এটাকে রাজ্যকরের কি ডাক্তার কি লড়কি ছিল না? তো তার সম্বন্ধে কি স্টেটমেন্ট দিয়েছেন? কিচ্ছু না, কারণ এরা হচ্ছে জোটে আছেন, তৃণমূলের সম্বন্ধে বলতে হবে। আর এই কারণ যদি আজকে যদি বলেন না, যদি না বলেন কার কেউ দিল্লি থেকে আসবে। আমি বলে দিই, শুধু আমাকে একটু বলে দিন, উনি যে ভুলটা বলেন বলে দিই। উনি যেটা বললেন সেটা হচ্ছে কোনোটাই বিজেপি বলেনি, বলেছে মিডিয়া, বলেছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মিডিয়া কোন মিডিয়া আমরা বলিনি, মিডিয়া সোশ্যাল মিডিয়া আমরা বলিনি। আমি প্রথমেই দায়িত্ব নিয়ে বলছি, আপনি না আমি বলিনি, কারণ আমি বায়োলজি স্টুডেন্ট। পেলভিক গার্ডেন আপনি বিজেপির কারোকে অ্যারেস্ট করেনি লালবাজার ভুল তথ্য দেওয়ার জন্য। এই যে মানে যখন মিডিয়ার উপর আসে সব মিডিয়া বলেছে না, আমি আগে আবারও বলে দিচ্ছি, আপনি চিকিৎসক, আমি চিকিৎসক নই, কিন্তু এটুকু বুঝি পেলভিক গার্ডেন ভাঙতে গেলে প্রচন্ড শক্তি প্রয়োগ করতে, এইটুকু আমি ডাক্তার হয়ে জানতে চাই যে ফরেনসিকটা বেরিয়েছে সেটাকে নিয়ে আপনাদের সন্দেহ আছে? সেটা তো সন্দেহ মানে কি? এটা দেখুন, আপনি এটা বোঝার চেষ্টা করুন যে এটা হচ্ছে পুলিশের বলা উচিত ছিল ফ্যামিলিকে, যদি ফ্যামিলি যদি চাইতো সৎকার করতে, পুলিশের বলা উচিত ছিল যে এইরকম একটা কেসে আমরা বডিটা প্রিজার্ভ করছি, উল্টে পুলিশ তাড়াতাড়ি নিয়ে সৎকার করে দিয়েছে। দেখেনি? বুঝতেই পারছেন পার্থপ্রতিম বাবু, কংগ্রেসের ওই বক্তব্যটা আমি সেটা বিজেপি যে জায়গাটায় বলতে চাইছে, ঠিক আছে রাজনৈতিকভাবে আপনাদের প্রবল প্রতিপক্ষ বিজেপি, এটা মেনে নিয়েও বলতে হয় যে পোস্টমর্টেমের ক্ষেত্রে পরিবারের হাতে,
সিঙ্গেল চাইল্ড, একজন মেয়ে, একজন কন্যা সন্তান, তাকে কষ্ট করে ডাক্তার করতে পাঠিয়েছেন। এরকম ভারতবর্ষে এখন প্রচুর ফ্যামিলি রয়েছে, সিঙ্গেল চাইল্ড, কারোর এক ছেলে কারোর এক মেয়ে, সিঙ্গেল ডটার তাই পাঠিয়েছেন, তার হাতে দেওয়া হবে না। এই যে থানা, এই যে অব্যবস্থা, এই নিয়ে কিন্তু বিরোধী আন্দোলন হয়েছে। আর 2011 থেকে পরপর বিভিন্ন ক্ষেত্রে হয়েছে যে পুলিশের ইনঅ্যাকশনস, কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার ঘরেও বা বিভিন্ন সময় পুলিশ ইনঅ্যাকশনস কেস হয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তখন আসছে, এটা কমপ্লিট নেগলিজেন্স অফ প্রশাসন, তাহলে তো কিছু দায় নিতেই হবে। জি কর সরকারি হাসপাতাল। দেখুন, আজকে এই প্রশ্নটা খানিকটা উঠেছে বলেই তো মহামান্য হাইকোর্ট ধরুন সিবিআই কে এই মামলাটা দেখবার জন্য বলেছে। কিন্তু আমরা আবারও বলছি, সিবিআই অতি দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করুক, অন্তত পক্ষে হু আর দ্য র্যাপিস্ট এবং হু আর দ্য মার্ডারার, এটা প্রকাশ্যে আনা অত্যন্ত জরুরি। কিন্তু বিগত দিনে সিবিআই এর বিভিন্ন মামলার ক্ষেত্রে কিন্তু আমরা হতাশ হয়েছি। আমরা প্রত্যাশা করব এক্ষেত্রে অন্তত হতাশ হব না। কিন্তু যেভাবে বেশ কিছু দিন অতিক্রান্ত হয়েছে, আমরা বিভিন্ন জনকে সিবিআই ডাকছে ঠিক আছে, কিন্তু বিষয়টি কিন্তু এখনো খোলসা হয়নি, মানুষের কাছে স্পষ্ট নয় যে কারা মার্ডারার বা কারা খুনি। আমরা কিছু সবাই মিলে অ্যাজাম্পশন করছি বা বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বলবার চেষ্টা করছি। আমি বিজেপির প্রতিনিধি অনেক অ্যানোমালিস গুলোকে কি আপনি অ্যাডমিট করেন, যেটা সর্বক্ষেত্রে আলোচনায় আসছে? আমি অ্যানোমালিস গুলোকে আমি অ্যাডমিট করছি না। কোথাও একটা এই ধরনের সন্দেহ বাতাবরণ হয়েছে বলেই হয়তো বা মহামান্য হাইকোর্ট সিবিআই কে দিয়েছে, এবং আমাদের রাজ্য সরকারও কিন্তু সিবিআই এর কাছে সমস্ত নথি তথ্য তুলে দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে কিন্তু বলেছেন তার পরিবার যদি চায় সিবিআই আমাদের দিতে কোনো আপত্তি নেই, কারণ আমরা এই ক্ষেত্রে আমাদের লুকোনোর কিছু নেই। এই কথাটা কিন্তু স্পষ্ট করেছেন প্রশাসনিক হেড হিসেবে। আজকে বিজেপি বন্ধুরা অনেক কিছু বলছে, কিন্তু তারা এই সম্প্রতি ঘটে যাওয়া নৈনিতালে নার্সের উপর যে অমানুষিক অত্যাচার, সেই কথাটা তারা একবারও তাদের মুখে আমরা শুনি না। উড়িষ্যার যে ঘটনাটি ঘটেছে সেই কথা, বা এই মহারাষ্ট্রের বদলাপুরে যে দুটো শিশুকে যেভাবে যৌন নির্যাতন করা হয়েছে, তার জন্য যে প্রতিবাদ শেখানো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তারা কোনো মন্তব্য করছে না। কিন্তু আমরা এটা বলতে চাই না সেই ঘটনাগুলোকে দিয়ে এই ঘটনাটাকে আমরা কাউন্টার করতে চাই না। এটা একটা হিনিয়াস অপরাধ সংগঠিত হয়েছে, সেটা তদন্ত হচ্ছে। আমরা চাই অতি দ্রুত তদন্ত করে দোষীদের ফাঁসি ব্যবস্থা করুন। কিন্তু যেভাবে বিজেপি তাদের রাজনৈতিক যে দেউলিয়াপনা সেটাকে প্রকাশ্যে আনছে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। ওকে, স্ট্রেট রুনুল্লাম, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা নিশ্চয়ই এই যে ঘটনা, সর্বস্তরের রাজনীতিবিদরাও পথে নেমেছেন। আমরা মনে করি যে এই ধরনের একটা বড় রকমের ক্রাইম, এবং এটা একটি অর্গানাইজড ক্রাইমের দিকে ইঙ্গিত যেমন দিচ্ছেন। আমি কামরুবাবুর কাছে, ঠিক আছে, পয়েন্ট কাউন্টার পয়েন্টের আপনি যদি চলতে থাকেন, এটা রাজনৈতিক ডিসকোর্সেই আসে। আমি একটু ডাক্তারবাবু, যেহেতু আপনি প্রফেশনাল এবং খুব স্বনামধন্য একজন চিকিৎসক, আমি জানি এটা, কোথাও যদি শুরুতে এটা হয় শাসক দল, এইরকম পরিস্থিতি, বিভিন্ন বহির্বিশ্বের পরিস্থিতিতে বিভিন্ন শাসক দল, তাদের নেতা মন্ত্রী, এরকম এই ধরনের কিছু যদি মন্তব্যগুলো এরকম আসে, ফরেন্সিকের মতো একটা বিষয়, 150 গ্রাম সিমেন্ট শুনে তো লোকে মানে ইটস কোয়েশ্চেন অফ, পরবর্তী ক্ষেত্রে অনেককেই তাদের কমেন্ট উইথড্র করতে দেখছি। কিন্তু ওই রকম একটা মোমেন্টে এরকম বলা, বা পুলিশ ব্যর্থতার উপর আরো একটু লোড চাপিয়ে দেওয়ার জন্যে যেগুলো মানে এই জায়গা, একজন সামাজিক মানুষ হিসাবে, একজন প্র্যাকটিসিং একজন চিকিৎসক হিসাবে, এগুলো কি জায়েজ? এগুলো কি ঠিক? যেখানে মানুষ দুঃখ পেয়েছে, জাস্টিস চাইছে, সেটা কি মানে কি কোথাও কিছু তো তাই আপনাদেরও নিতে হবে বিরোধী হিসাবে? দেখুন সুজিতদা, এই ঘটনাটা ব্রেক হওয়ার পরেই আমি একটি প্রেস মিটে ছিলাম, এবং সেখানে আমি এটা বলেছিলাম যে ওখানে আরজি করে ডাক্তার, ওখানে তো ডাক্তাররাই ছিল, সেই ডাক্তাররা বলছে যে আমরা বডিটা দেখেছি হাফ নেকেড, মানে অর্ধনগ্ন, এবং চারিদিকে আঘাতের চিহ্ন। আমি তখন বলেছিলাম মিডিয়ার সামনে যে যদি আপনারা এই দুটো জিনিস শোনেন, যে একজন ডাক্তার ডিউটিরত অবস্থায়
তার বডি পড়ে আছে বিবস্ত্র অবস্থায় আর তার গায়ে আঘাতের চিহ্ন, তাহলে আপনাকে একটা ফরেনসিক এক্সপার্ট হতে হবে না, আপনাকে ডিজি হতে হবে না, আপনাকে আইপিএস হতে হবে না, আপনি সাথে সাথে বলতে পারবেন এটা রেপ করে মার্ডার হয়েছে। তখন কিন্তু পোস্টমর্টম হয়নি, আমি তখন এটা বলেছিলাম এটা রেপ করে মার্ডার হয়েছে আর কিছু নয়। তখন কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে এটা সুইসাইড বলে, আত্মহত্যা বলে। তারপরে আপনি জানেন এই যে পার্থবাবু বলছেন যে সন্দেহের বাতাবরণ কে তৈরি করেছে? বিজেপি নয়। আপনারা জানেন 10 তারিখে, 9 তারিখে ঘটনা হয়েছে, 10 তারিখে পুলিশ কমিশনার বলছে 12 ঘন্টার মধ্যে সঞ্জয়কে গ্রেফতার করেছি আমরা। সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, হি ইজ এ ক্রিমিনাল অফ দ্য হাইয়েস্ট অর্ডার। হলো তাহলে সঞ্জয় করেছে ক্রাইম, সঞ্জয়কে আমরা ধরতে পেরেছি, এই অপরাধী, এই আমরা তাকে করেছি 12 ঘন্টার মধ্যে। বাহবা দিতে হবে পুলিশকে। এবার তারপরে কি শুনলেন আপনি? যখন কথাবার্তা হলো তার 2 দিন পরে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি রবিবার পর্যন্ত সিবিআই কে সুযোগ দিচ্ছি যাতে খুনি ধরা পড়ে এবং দোষীদের শাস্তি হয়। তাহলে তার থেকে কি হলো যে সঞ্জয় খুনি নয়, বা সঞ্জয় ছাড়া খুনি আছে, দোষীদের শাস্তি হয়। তাহলে এই সন্দেহের বাতাবরণ কে তৈরি করেছে? পুলিশ কমিশনার আর পুলিশ মন্ত্রী, এর মধ্যে কে ঠিক আছে এখন বলতে পারবেন? ওকে, হ্যাঁ দেখুন মুদ্রা কথা হচ্ছে এখানে আমরা তো এই পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে আলোচনা অনেক করেছি। আমি একটা জেনারেল একটা আলোচনা আনতে চাই এখানে। 2013 সালে যখন নির্ভয়া ঘটনাটা হলো, তখন মনমোহন সিং সরকার নির্ভয়া ফান্ড একটা করেছিল, 1000 কোটি টাকার ফান্ড, প্লাস ওটা নন রিভার্সেবল, বছরে বছরে ওটাতে বাড়বে। 60-40 রেশিওতে স্টেটের 60% সেন্ট্রাল গভর্নমেন্ট এবং 40% হচ্ছে স্টেট গভর্নমেন্টের। বাংলাতে এটা 2019 অব্দি এটা লাগু করা হয়নি। তার দায়ীকে মমতা ব্যানার্জি, কারণ উনি 2011 থেকে রয়েছেন আজ অব্দি, ক্যামেরাতে অন রেকর্ড আছে। যদি চান তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও রয়েছেন এখানে, আমার উপরে মামলা আনতে পারেন, কিন্তু দ্যাট ইজ এ ফ্যাক্ট। 2019 অব্দি এটা ইমপ্লিমেন্ট করা হয়নি, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে 2013-তে সুপ্রিম কোর্ট একটা বিশাখা গাইডলাইন্স দিয়েছিল, সে প্রিভেনশন অফ হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেসেস, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেসেস। তারপরে একটা কানুন হয়েছিল, মনমোহন সিং গভর্নমেন্ট করেছিল একটা অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল। আজকে মেডিকেল কলেজ এমন একটা জায়গা, আমার নিজের মেয়ে ইন্টার্ন আছে, মেডিকেল ইন্টার্ন আছে, সে ভুবনেশ্বরে পড়াশোনা করছে, তো ও আতঙ্কে রয়েছে যে আমাকে তো রাত্রে নাইট ডিউটি করতে হয়। আমি নাইট ডিউটি করলে একটু সবাই 2-3 মিলে তোমরা বাবা একসঙ্গে থাকবে, এক জায়গাতে থাকবে, যেন একা যেন কোনো জায়গাতে না যাও, বাথরুম টয়লেট, মানে এই সুরক্ষার বাতাবরণ হয়ে গেছে ওয়ার্ক প্লেস। তাহলে আজকে কেন্দ্রীয় সরকারও যেমন দায়ী ফর নেগলেক্টিং বিশাখা গাইডলাইন্স, রাজ্য সরকারও এরকম দায়ী ফর নেগলেক্টিং নির্ভয়া ফান্ড। তো এর প্রশ্নের জবাবগুলো কিন্তু মমতা ব্যানার্জিকে দিতে হবে, দায় এড়ালে হবে না। আমরা এবার বাঙ্গাল গটি এক হয়েছি, জবাব তো চাই, কিন্তু আমি একটু ডাক্তারদের, আজকে কোনো ডাক্তার প্রতিনিধি, এতদিন আমরা তাদের সাথে অনেকের সাথে ইন্টারাক্ট করেছি, আরজি করের ডাক্তারবাবু বা অনেক জায়গায়, মেয়েটি দীর্ঘদিন অনেকক্ষণ হয়েছে মন মরা হয়ে থাকতো। আমি ওর বাবার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভদ্রলোক যা ম্যাচিউরিটি এবং যে তিনি দেখিয়েছেন, কুর্নিশ জানাতে হয় তাকে। তার কারণ হচ্ছে তিনি অনেক ক্ষেত্রে আস্থা রেখেছেন, মনোমতো হয়তো কথা অনেকেই পাননি। কালকে আমি একজন শুনছিলাম এক সাংবাদিকের প্রশ্নে আমার নিজেরই খুব রাগ হচ্ছিল যে তাকে সিবিআই নিয়ে তিনি যখন বলছেন যে এটা সাংবাদিক বলছে যে তাদের তো সময় দিতে হবে, তার হয়ে বলছেন আমি এটা, তার মধ্যেও যিনি মাথা ঠান্ডা রেখে কতগুলো জায়গায় ইঙ্গিত দিয়েছিলেন, সুপারি দেওয়া বা এই যে ডিউটি বা পিজিটি স্টুডেন্ট, কোথাও এই জায়গাগুলো কি সংস্কার বলে আপনি মনে করেন? আপনি একজন চিকিৎসক, মানে আমি ডাক্তার তন্ময় মুখার্জিকে যদি এই প্রশ্নটা করি, আজকে জুনিয়র ডাক্তারদের কিন্তু বিগত কয়েকদিন ধরে রাস্তা দেখাচ্ছে এবং বলছেন সিনিয়র ডাক্তাররা তারা কাজ করছেন, মানে তাহলে কি এখানে কোথাও একটা অ্যাবনর্মালিটিস কাজ করে যে জুনিয়রদের উপর বেশি করে চাপিয়ে দেওয়া, কোনো টানা ডিউটি করে গেছে সে, এটা তো একটা বড় রকমের দিক। দেখুন, এটা হচ্ছে আপনি একদম ঠিক বলছেন যে এর ক্ষেত্রে এই যে ডাক্তার যার কথা যিনি মারা গেছেন, তেনাকে নাকি 36 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে। তো আপনি চিন্তা করুন, একজন ডাক্তার যদি 36 ঘন্টা ডিউটি করে, তাহলে সে ফিজিক্যালি এবং মেন্টালি কিভাবে করতে পারবে? একটা রোগীর কাছে ভুল সিদ্ধান্ত হতে পারে তো, বিকজ অফ দ্য টায়ার্ডনেস। যে এবং তার সাথে যদি তাকে প্রপার যদি জায়গা না থাকে তার বিশ্রাম নেওয়ার, তাহলে সে কি করে ডিউটিটা করতে পারবে? তো এইগুলো তো হচ্ছে অ্যাড্রেস করতেই হবে আপনাকে। আপনি যেটা বলছেন
যে তাদের কত ঘন্টা একসাথে ডিউটি করা সম্ভব বা ডিউটি করতে দেবে। যখন ডিউটি আওয়ার্সে থাকবে তখন যেন সে একটা টয়লেট পায় যেখানে যেতে পারবে, সে একটা হচ্ছে রেস্ট রুম পায় যেখানে সে রেস্ট করতে পারবে, সেগুলো তো প্রোভাইড করতে হবে তাকে। না হলে তো তাকে এইভাবে ডিউটি দেওয়া যেতে পারে না। সেটা ছেলে মেয়ে যেই বলুন, যে ধরনের ডাক্তারই বলুন, ছেলে হলো তারও অসুবিধা হবে। তো সেইগুলো তো আছেই সরকারি হাসপাতালে, সেগুলো একটা বড় দিক, সেগুলো তো দেখতেই হবে। কিন্তু এটা দেখবেন যে এখানে হচ্ছে বলা হলো কি যে তার একটা রেস্টরুম পাচ্ছে না এবং সেমিনার রুমে সেখানে নাকি বেড ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে চিন্তা করুন তো সেমিনার রুমে কি হয়, সেমিনার রুমে লেকচার হবে, সেখানে লোকে বসবে, শুনবে, পড়াশোনা হবে। তো সেখানে হচ্ছে বেড ঢুকিয়ে দেওয়া হয়েছে রাত্রে ডাক্তারদের নাকি রেস্ট করার জন্য। আমি এখানে আপনারা অনেক ক্ষেত্রেই বলেন পার্থবাবু যুগান্তকারী হয়েছে, ঠিক কথা। আমি যেহেতু আমার তারুণ্যের সময়টা বাম আমলে কেটেছে, সরকারি হাসপাতাল আমি মানে পল পল চিনি ওখানে কি হয়েছে বা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে নিঃসন্দেহে অনেক ক্ষেত্রে। কিন্তু বেসিক রেস্ট রুম নেই, তারপর এরকম ডিউটি আওয়ার্স, অর্থাৎ কোথাও একটা জায়গা, এটা তো অস্বীকার করার আজকে আর কি জায়গা রইল যেখানে বলা যায় যে স্বাস্থ্য ভবন মানে আপনাদের প্রশাসনের প্যারামিটার্সের মধ্যে বা যারা চিকিৎসক আমলা এবং সন্দীপ ঘোষের মধ্যে লাগাতার অভিযোগ আছে, লাগাতার অভিযোগ বা আরজি করে যে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময়ে ফ্রেমে হয়েছে, সেখানে জায়গায় এটা নেগলিজেন্স এমন একটা পর্যায়ে যার বিরাট হয়তো একটা এরকম পরিস্থিতি। আমি পলিটিক্যালটা ছেড়ে দিলাম, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, রাঢ়বঙ্গ সর্বত্র নাগরিক সমাজের পথে নেমেছে, যে কিছুদিন আগে পর্যন্ত নির্বাচনে ভোটার হিসাবে ছিল। এটা কি খুব ভালো হলো ব্যাপারটা? দেখুন, সরাসরি আমি ব্যক্তিগতভাবে ডক্টর নই, কিন্তু আমি একটা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তো খানিকটা আমার এই সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। যিনি ডাক্তারবাবু বিজেপির মুখপাত্র, তিনি নিশ্চিতভাবে আরো বিষয়টা ভালো বলতে পারবেন যে এই পার্টিকুলার আরজি করের ক্ষেত্রে কি হয়েছে, কেন টানা 36 ঘন্টা ডিউটি, কি বিষয়, এর বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না বা এই বিষয় সম্পর্কে আমার কোনো জানা নেই। কিন্তু বেসিক্যালি যে বিষয়গুলো বিভিন্ন মেডিকেল কলেজে হয়ে থাকে যে সপ্তাহে এত ঘন্টা ডিউটি করতে হবে, এই ধরনের কনসেপ্ট থেকে কেউ কেউ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে টানা একদিন বা দুদিন তারা ডিউটি করে বাকি সপ্তাহের সময়টা রেস্ট নেয় বলে আমরা বিভিন্ন সময় দেখেছি। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনাও করেছি। কিন্তু ডাক্তারদের বেশিরভাগের বক্তব্য যে আমরা আমাদের ডিউটি আওয়ার্সটা আমরা বা সপ্তাহের টাইমিংটাকে আমরা ফিক্স আপ নিজেরা করে নিচ্ছি, বাকি সময়গুলো এভাবেই আমরা অন্যত্র কাজ করারও সুযোগ একটা থেকে থাকে। তো স্বাভাবিকভাবে এগুলো নিয়ে অনেক বিতর্কের অবকাশ আছে। যে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হলে সার্বিকভাবে ডাক্তার সমাজেরও একটা বড় ভূমিকা প্রয়োজন। কিন্তু এই কথাগুলো এই মুহূর্তে খুব স্ট্রেট ফরওয়ার্ড কজন ডাক্তারবাবু বলতে পারবেন বা কতজন সিভিল সোসাইটির মানুষ বলতে পারবেন, এটা খুব সন্দিহানের জায়গায় আমরা রয়েছি। তবে সার্বিকভাবে একটা বড় ধরনের সিস্টেমকে যদি একটা কর্মসংস্কৃতির জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে যারা বড় স্টেক হোল্ডার, ডক্টর বাবু বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে, তাদের একটা বড় ভূমিকা থাকতে হবে। শুধু সরকারের কিন্তু ডাক্তার আক্তার আলী যে 1 বছর আগে জানালেন বিভিন্ন জায়গায়, তারপর আজকে গিয়ে তিনি কোর্টে জমা দিচ্ছেন এবং ইডি সিবিআই চাইছেন। তিনি তো এই প্রশাসনের অন্তর্গত একজন ডাক্তারবাবু এবং তিনি এটা চেয়েছিলেন, এগিয়ে এসেছিলেন হুইসেল ব্লোয়ারের হিসাবে কাজ, মানে বলা যেতে পারে যেটা আজকের সমাজে হুইসেল ব্লোয়াররা কাজ করছেন, কিন্তু সেটা উপেক্ষিত থাকলো। এত বড় কাণ্ড, কোথাও কি একটা জায়গায় শাসক দলের একজন নেতা, আপনি নিজে রোগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছেন, কোথাও কি এটা আফসোস হচ্ছে না? এত বড় একটা কাণ্ড যেটা নাগরিক সমাজকে কিছুতেই তারা মানতে পারছে না। নিশ্চিতভাবে আফসোস হচ্ছে। কেন এই বিষয়টা আগে থেকেই এত কঠোরভাবে দেখা হয়নি, এই জায়গাটা নিশ্চয়ই আগামী দিনে সরকার বিষয়টিকে দেখবে বা তারা ব্যবস্থাপনা গ্রহণ করবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো এত বড় সংস্থা, তারা আজকে আন্দোলনে তারাও নেমেছে। আউটডোর তারা রোগী দেখেনি বা বিভিন্ন ধরনের কর্মসূচি সলিডারিটি করতে গিয়ে এই নির্যাতিতার বিচার চাই এই দাবিতে কেন্দ্র করে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তো এই ধরনের যে বিষয়গুলো তাদের যদি চোখে আসে,
তারা কেন বড় ধরনের কর্মসূচি বিগত দিনে গ্রহণ করলো না, এই জায়গাটাও কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। এটাও কিন্তু নিয়ে তাদের একটা সময় পথে নামা উচিত ছিল বলে আমার মনে হয়। আজকে সময় একেবারে অতিক্রান্ত। নিঃসন্দেহে যে কোনো বড় ঘটনা, একটা দেশ, একটা সমাজ, একটা গণতন্ত্র, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের নারী সমাজ তারা মধ্যরাতে রিক্লেইম দ্য নাইট, এত বড় একটা স্লোগানকে তারা সামনে নিয়ে এসেছে। মধ্যরাত থেকে সকালবেলা সর্বত্র যেখানে হচ্ছে একটা স্বাধীন দেশের প্রাণচঞ্চল নাগরিক যারা তারা আসবে, কেন এই গোপনীয়তা থাকবে? কেন রাজনীতির মধ্যে এই দৈন্যতা আসবে? যেখানে ডাক্তারবাবুদের মতো যারা রয়েছেন, পৃথিবীর বহু রাজনীতিতে ডাক্তারবাবুরা সফল হয়েছেন। বাংলার রাজনীতি বললে তো প্রথমেই জানেন তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক, একজন কিংবদন্তি, তিনি একজন শাসক, ডাক্তার বিধানচন্দ্র রায়। সেই বাংলায় আজকে এতটাই বিক্ষুব্ধ, সেখান থেকে পথ কোথায় যাবে? একদিকে তদন্ত, এই তদন্ত বারবারই আমি কথাটা সারদার সময় থেকে টকশো করছি, তারও আগে থেকে সেখানেও বলেছি যে তদন্ত একটা টেকনিক্যালিটিস থাকে, সেখানে সময় এইভাবে বলা যায় না। কিন্তু সেটাকে নিয়ে যদি রাজনীতি হয়, সেটাও মানুষ যে কীভাবে নেয় তার বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এবারের ঘটনাটা থেকে সকলের বোধোদয়টার দরকার আছে। যেখানে অন্যায় দুর্নীতি হচ্ছে, যত বড়ই শাসক থাকুক, ভারতবর্ষের শক্তির কাছে তো কেউ দাঁড়াতে পারবে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা আরও বেশি চাই, এবং সংবেদনশীল প্রশাসন, এটা প্রত্যেক মানুষই চাইছেন। ধন্যবাদ জানাবো পার্টিসিপেট করার জন্যে ডাক্তার তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র আপনাকে, কামরুজ্জামান চৌধুরী আপনাকে, কংগ্রেসের মুখপাত্র আপনাকে, এবং রয়েছেন পার্থপ্রতিম রায়, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বে জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার। পরিবার লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই,